2026 সালের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা ইরানের ভূরাজনৈতিক পরিস্থিতিকে পুরোপুরি বদলে দিয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরান জবাব দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্বের তেলের দামে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বন্ধ হয়ে গেছে বিশ্বের তেলের জগুলার ভেইন খ্যাত হরমুজ প্রণালী, আর এর মধ্যেই চীন ও রাশিয়া ইরানের এই দুই কৌশলগত মিত্র কেন নীরব থাকতে বেছে নিচ্ছে। এই যুদ্ধে লাভবান হচ্ছে কে আর ক্ষতির মুখে কারা? চলুন ভূরাজনীতির এই জটিল সমীকরণ ভেঙে দেখা যাক। ইরানের পাল্টা জবাব ছিল কৌশলগত। তারা বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের 20% এবং এলএনজির একটি বিশাল অংশ এই পথ দিয়ে যায়। ফলে যুদ্ধ শুরুর আগে যেখানে ব্যারেল প্রতি তেলের দাম ছিল $70, সেখানে এখন তা দাঁড়িয়েছে $115 কাছাকাছি। শুধু তেল নয়, সার, হিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের দামও বেড়েছে কয়েক গুণ। কাতার যে হিলিয়াম তৈরি করে, যা সেমিকন্ডাক্টর তৈরির জন্য অপরিহার্য, সেটার সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু মুদ্রাস্ফীতি নিয়ে আসছে না, নিয়ে আসছে স্ট্যাগফ্লেশন, মানে একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে আটকে যাওয়া অর্থনীতি। আইএমএফ সতর্ক করেছে এই ধাক্কা বৈশ্বিক এবং অসম। যেসব দেশ তেল আমদানি করে, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকা, তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। প্রশ্ন হল, ইরানের বড় মিত্র চীন কোথায়? চীন তো ইরানের সাথে কৌশলগত অংশীদার। উত্তরটা একটু জটিল। চীনের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই হরমুজ প্রণালী। চীনের মোট তেল আমদানির 45%ই আসে এই রুট দিয়ে। যুদ্ধ শুরু হওয়ার পর চীন ঝুঁকি কমাতে চায়। তারা ইতিমধ্যে মজুদ তেল ব্যবহার করছে এবং রাশিয়া থেকে আরও বেশি তেল কিনছে। বিশ্লেষক ইভান ফিগেনবাউমের ভাষায়, আমেরিকার মিত্রতা মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বাধ্যবাধকতা, কিন্তু চীনের মিত্রতা মানে বাণিজ্য, বিনিয়োগ এবং অস্ত্র বিক্রি। তাই তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে ব্যস্ত থাকা চীন ইরানের জন্য সরাসরি যুদ্ধে নামছে না, বরং চীন এই যুদ্ধকে আরেকটি কোণ থেকে দেখছে। মধ্যপ্রাচ্যে আটকে থাকা আমেরিকার বাহিনী তাকে পূর্ব এশিয়া থেকে দুর্বল করে দেয়, যা চীনের জন্য কৌশলগত সুবিধা। আসা যাক রাশিয়ার প্রসঙ্গে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু যখন ইরানের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন পুতিন কেন এগিয়ে আসছেন না? কারণটা সোজা, ইউক্রেন। রাশিয়ার পুরো সামরিক শক্তি এখন ইউক্রেনের যুদ্ধে ব্যস্ত। সেখানে সরাসরি আমেরিকার সাথে সংঘর্ষে যাওয়া পুতিনের জন্য বোকামি হবে, যেমনটা ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ বলছেন। বরং রাশিয়া লাভের দিকটাই বেশি দেখছে। তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার যুদ্ধের পকেট ভরেছে। ওপেকের ওপর চাপ কমে গেছে। তাছাড়া আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকায় ইউক্রেনের সামরিক সহায়তা কিছুটা হলেও কমতে বাধ্য। রাশিয়ার হিসেবটা খুব ঠান্ডা মাথার। তারা ইরানের পতন চায় না, কিন্তু ইরানকে বাঁচাতেও যুদ্ধ করতে রাজি নয়। প্রয়োজনে তারা ভবিষ্যতে নতুন সরকারের সাথেও সম্পর্ক তৈরি করবে। সিরিয়ার ঘটনা তার প্রমাণ। ফলে দাঁড়াচ্ছে একটি স্টার্ক প্যারাডক্স, অর্থাৎ চরম বাস্তবতা। ইরান, চীন ও রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ নয় যে তার জন্য তারা আমেরিকার সাথে সংঘর্ষ বরণ করে নেবে। ইরান আজ বাস্তবে প্রায় একা। চীন ব্যবসা বাঁচাতে চায়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাঁচাতে চায়। উচ্চ তেলের দাম রাশিয়াকে সাহায্য করছে, আর ব্যস্ত আমেরিকা চীনকে সাহায্য করছে। এই যুদ্ধ যেমন সামরিক সংঘাত, তেমনি এটি একটি বড় অর্থনৈতিক ও কৌশলগত দাবা খেলা, যেখানে প্রতিটি বড় শক্তি নিজের স্বার্থই প্রাধান্য দিচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে এবং হরমুজ প্রণালী কবে খুলবে, সেটার উপরই এখন বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। আপনি যদি এই ধরনের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব বাংলাদেশের মতো দেশে কেমন পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ এবং নিরপেক্ষ তথ্যের পথে থাকুন।